কাছের মানুষটার থেকে দূরে থাকার অনুভূতিটা বড়ই নীরস। মরুভূমিতে একজন মানুষ যেমন এক ফোঁটা জলের জন্য হাহাকার করে, তেমনি কাছের মানুষটার থেকে দূরে গেলে মানুষের মনে জন্মায় এক অন্তহীন বিষণ্ণতা, যা জীবনটাকে শূন্য করে দেয়। শোনা যাক অনিমা বসাকের কলমে এমনই এক প্রেমের গল্প। কেন দূরে থাকো? তোমরা শুনছ রাতের গল্প। রাতের গল্প মানেই মন ভালো করার গল্প। দেখুন দাদা, আপনি কিন্তু 5 টাকা বেশি নিয়েছেন। দিন বলছি, ফেরত দিন শিগগিরই। আরে দিদি, তেলের দাম বেড়েছে এখন, তাই 20 টাকার বদলে 25 টাকা করা হয়েছে। এটা কোনো কথা? তাই বলে 5 টাকা? কন্ডাক্টর আর হিয়ার মধ্যে যখন বাগবিতণ্ডা তুমুলে পৌঁছেছে, জানলার পাশের সিটে বসে থাকা সুপুরুষ ছেলেটি তখন খিলখিল করে হাসছে। তাই দেখে তেলে বেগুনে জ্বলে উঠল হিয়া। এই যে মিস্টার, আপনি এভাবে হাসছেন কেন শুনি? আমি কই না তো। একদম মিথ্যা কথা বলবেন না, আমি পরিষ্কার দেখতে পেয়েছি। বলুন হাসলেন কেন? তা হাসবো না? আপনি যেভাবে 5 টাকার জন্য 500টা কথা বললেন, মনে হলো ওটা 5 টাকা নয়, 5 কোটি টাকা। শুনুন, আপনার কাছে হয়তো 5 টাকার কোনো মূল্য নেই, কিন্তু একবারও ভেবে দেখেছেন 5 কোটি টাকা থেকে 5 টাকা কম করলে সেটা 5 কোটি থাকবে তো? দুজনের মধ্যে ঝগড়া যখন তুমুল পর্যায়ে চলে গেছে, তখন পরিস্থিতি সামাল দেওয়ার জন্য কন্ডাক্টর হিয়ার হাতে 5 টাকার কয়েন ধরিয়ে দিয়ে বলল, ধন্য আপনি মশাই, এই নিন আপনার 5 টাকা, নিন। আপনার স্টপেজ এসে গেছে, নেই বলুন তো। ধন্যবাদ, তবে ভবিষ্যতে এই হিয়া দত্তকে খাটাতে আসবেন না বলে দিলাম। কথাগুলো বলে হনহন করে বাস থেকে নেমে পড়ল হিয়া। আজ আকাশটা একই ভালো নয়, তার উপরে বাসে যা হলো সব মিলিয়ে খুব ঘেঁটে আছে হিয়া। কোনো রকমে নিজের রাগকে কন্ট্রোল করে অফিসের দিকে পা বাড়ালো মেয়েটা। কিছু দূর যাওয়ার পর হিয়া বুঝতে পারল ওকে যেন কেউ একজন ফলো করছে, কিন্তু সেদিকে পাত্তা না দিয়ে ও হনহন করে এগিয়ে গেল। কিন্তু মন কি কথা শোনে? কিছুটা সাহস নিয়ে পিছনে তাকাতেই ওর তো চক্ষু চড়ক গাছ। কি ওটা? ওই বাসের ছেলেটা না? ওই ইঁচড়ে পাকা ছেলেটা তো। এই রে, আর পিছু নিয়েছে কেন? কিছু করবে নাকি? বাসে তো দিলাম 2-4 কথা শুনিয়ে, সেই প্রতিশোধ নিতেই আমাকে ফলো করছে নাকি? না, আমি ভয় পাবো না। ভুল তো কিছু বলিনি, দরকার হলে আবার বলবো। হ্যাঁ, আমার নাম হিয়া দত্ত, আমি একাই 100। প্রকাশ্য দিবালোকে এমন চিৎকার করব কিছু করলে, তখন বুঝবে ঠেলা। আপন মনে কথাগুলো বিড়বিড় করতে করতে শেষ পর্যন্ত অফিসে পৌঁছালো হিয়া। এতক্ষণ তো তাও বাজে ছেলে ভেবে ইগনোর করেছে, কিন্তু গোল বাঁধল তখন যখন হিয়া দেখল ছেলেটা শুধু রাস্তায় নয়, অফিসেও পৌঁছে গেছে। এবার আর কোনো কিছু না ভেবে চোখ দুটো গোল গোল করে বিহানের সামনে গিয়ে দাঁড়ালো হিয়া। এই যে মিস্টার এচড়ে পাকা, আপনি এখানেও পৌঁছে গেছেন? আপনি তো দেখছি ভীষণ নাছোড়বান্দা। বাসে 2টো কথা বলে কি নিজেকে হিরো মনে করছেন? বিহান কিছু বলার আগেই হিয়ার কলিগ মীরা ওকে থামাতে যাচ্ছিল, কিন্তু বিহানের চোখের ইশারায় ও থেমে যায়। বিহান শান্তভাবে হিয়াকে বলে, সরি, আপনি কি বলেন ডাকলেন আমায়? মিস্টার এচড়ে পাকা। আবার কি? যা বাবা, পাক নামি আবার কোথায় করলাম? আর তাছাড়া আপনি তো আমায় চেনেনও না ঠিক মতো। এই যে শুনুন, মানুষ চিনতে না আমার খুব একটা বেশি সময় লাগে না, বুঝলেন? ও এই ব্যাপার। তাহলে মিস হিসেবি। কি বললেন আপনি? কেন, কিছু ভুল বললাম? যে মেয়ে 5 টাকার জন্য 500টা কথা বলতে পারে, তার জন্য ওই নামটাই একদম পারফেক্ট। আপনার সাথে কথা বলাই বেকার। বেশ, বলবেন না? বলবো না মানে? আলবাত বলবো, 1000 বার বলবো। মেয়েদের এই এক প্রবলেম জানেন, বলে এক আর করে আরেক। একদম কথা ঘোরাবেন না, যা জিজ্ঞাসা করছি আগে তার উত্তর দিন।
কি জানতে চান বলুন? যদিও আমি উত্তর দিতে বাধ্য নই, তবুও বলুন কি বলবেন। এই যে আপনি আমাকে ফলো করতে করতে এত দূর চলে এসেছেন, এর মানেটা কি? কি চান আপনি? কিচ্ছু চাইনি আমি। কি হলো, থামলেন কেন? এর পরের লাইনটা বলুন, ভালোবাসা ছাড়া। What the? আপনার সাহস তো কম না, দোষ করে এখন আবার গালি দিচ্ছেন। আপনি নিজেকে কি ভাবেন বলুন তো? তখন থেকে বকবক করেই চলেছেন, আমাকে তো কিছু বলতেই দিচ্ছেন না। ও আচ্ছা, তাহলে আপনারও কিছু বলার আছে, বলুন। আপনি আমাকে ফলো করছিলেন কেন? আমার তো আর খেয়ে দিয়ে কোনো কাজ নেই যে আমি আপনার পিছু নেব। আর তাছাড়া আপনি আহামরি কিছু একটা সুন্দর দেখতেও তো নন। কি এত বড় কথা? ওয়েট, আর কথা বাড়াবেন না প্লিজ, না হলে আবার ভুল বোঝাবুঝি শুরু হবে। আমি এত দূর আপনাকে ফলো করতে করতে আসিনি, আসলে ওটা তো একটা কোইন্সিডেন্স মাত্র যে আমাদের দেখা হয়ে গেল। আর আমি এই অফিসে এসেছি মানে কারণ গত 8 মাস ধরে আমি এখানে চাকরি করছি। বিহানের কথা শুনে যেন আকাশ থেকে পড়ল হিয়া। এতক্ষণ না জানি কত বাজে কথা বলেছে ছেলেটাকে, এবার কিভাবে ম্যানেজ দেবে? সব কলিগদের সামনে ওর নাক কাটা গেল। অফিসের প্রথম দিনেই আবার না ছুটি হয়ে যায়। হাজারটা চিন্তা করতে করতে হিয়া মনে একটু সাহস জুগিয়ে বলল, তা সেটা তো আগে বললেই হতো। আজ আমার অফিসের প্রথম দিন, আমি সবাইকে চিনি নাকি? অমনি কথা আটকে গেল বলুন? আরে বাবা, কেউ পিছু পিছু এলেই কি সে খারাপ হয়ে যায়? আর তাছাড়া আপনি আমাকে বলতে দিলেন কোথায় যে আমি কিছু বলবো? ভেরি সরি স্যার, আপনি প্লিজ কিছু মনে করবেন না। আপনি নিশ্চয়ই কোনো উঁচু পোস্টে আছেন, তাই না? আপনি আমাকে ফায়ার করবেন না তো? প্রথমত আমাকে স্যার বলে ডাকবেন না, আমি আপনার কলিগ, নাম ধরেই ডাকতে পারেন। আর দ্বিতীয়ত আমি অফিসের বস নই যে আপনাকে ফায়ার করব। আর যদিও বা হতাম তবুও করতাম না। কেন জানেন? কারণ আমি পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফ এই দুটোকে কখনো গুলিয়ে ফেলি না। এসব বলে বিহান চলেই যাচ্ছিল। তার আগে বলল, নেক্সট টাইম থেকে প্লিজ ডোন্ট জাজ আ বুক বাই ইটস কভার। কথাগুলো শুনে হিয়ার খুব খারাপ লাগে। আসলেই তো দোষটা ওর। বিহানকে না চিনেই ও কত ছোট বড় কথা বলে ফেলল। এখন এই কড়া কথাগুলো তো ওকে শুনতেই হতো। বিহান হনহনিয়ে নিজের কেবিনে চলেই যাচ্ছিল, তখনই হিয়া পিছন থেকে বলে উঠল, এক্সকিউজ মি, আপনার নামটা? বিহান চৌধুরী। তবে আপনি আমাকে মিস্টার ইঁচড়ে পাকা বলেই ডাকতে পারেন, আই ওয়ন্ট মাইন্ড। ইস, এইভাবে বলবেন না প্লিজ, আমি তো সরি বললাম। বলুন আপনার নাম। জানি, আসলে আপনি বাসে এতবার নিজের নাম বলেছেন তাই মেমোরিতে পুরো প্লাগড হয়ে গেছে, আর বলার দরকার নেই। যান নিজের কেবিনে যান, মিরার থেকে কাজগুলো বুঝে নিন। ওকে? বিহান চলে যায়। হিয়া নিজের কেবিনের দিকে পা বাড়াতেই ওকে সবাই ওয়েলকাম জানায়। তবে কেউ কেউ একটু কটূক্তিও করে, একটু আগে যা যা হলো তার জন্য। বাদবাকিরা ওকে জানায় ও না বুঝে যা করেছে তা ভুলে গিয়ে কাজে মন দিতে। ল্যাপটপে টাইপ করতে করতেও হিয়ার মাথায় শুধু ওই কথাগুলোই ঘুরছে। ওকে প্রথম দিনেই অমনোযোগী হতে দেখে পাশ থেকে ওর কলিগ সূচনা বলল, কি এত ভাবছো বলো তো? আরে আর বলো না, আজ প্রথম দিনই বিহান স্যারের সাথে যা ঠোকাঠুকি হলো, এরপর তো ওনাকে আমার ফেস করতেই কেমন লাগবে। আরে না না, চিল থাকো। বিহান খুব ভালো ছেলে, ও এত কিছু মনে রাখে না। তুমি ওসব ভুলে গিয়ে মন দিয়ে কাজ করো। আচ্ছা, উনি কি খুব রাগী? মুখ দেখে তো কেমন গম্ভীর মনে হয়। তা একটু রাগী বলতে পারো, তবে মনটা খুব ভালো। বাবা, তুমি দেখছি ভালোই মনের খেয়াল রাখো। সেটা একটু রাখতেই হয়, আফটার অল হ্যান্ডসাম বলে কথা। বাট কেন জানি না ও আমাদের কাউকেই তেমন পাত্তা দেয় না। ওই কাজের খাতিরে যেইটুকু কথা হয় ওই আর কি। হয়তো ওনার জীবনে বিশেষ কেউ আছে। ইস, বলো না গো, কষ্ট লাগে। তুমি না সত্যি খুব মজার। সূচনার সাথে কথা বলে আবার কাজে মনোনিবেশ করল হিয়া।
লাঞ্চ আওয়ারে অফিস ক্যান্টিনে বসে বাড়ি থেকে আনা মায়ের হাতের লুচি আর আলুর দম গপাগপ খেয়ে নিল হিয়া। আগেই বলেছি ভীষণ হিসেবিও, তাই বাড়তি খরচে ওর খুব অ্যালার্জি। টিফিন শেষ করে উঠতেই যাচ্ছিল, ঠিক সেই সময় ও দেখে সামনের টেবিলে বসে দুই কপতি খোশ গল্পে মেতে আছে। তবে খুব একটা পাত্তা না দিয়ে ও ওখান থেকে উঠে চলে যায়। আজ ওর প্রথম দিন বলে খুব বেশি কাজ ছিল না, তাই তাড়াতাড়ি বাড়ি চলে যায়। এভাবে কিছুদিন কেটে যায়। হিয়া বেশ মন দিয়েই কাজ করছে। মাঝে মাঝে বিহানকে আর চোখে দেখে। এভাবে লুকোচুরি করতে গিয়ে একদিন ধরা পড়ে গেল মেয়েটা। বিহান ওকে লাঞ্চের পর নিজের কেবিনে ডাকলে ওর তো ভয়ে গলা শুকিয়ে যায়। তাও ডেকেছে যখন যেতে তো হবেই। আর যাই হোক, ছেলেটা যে চরিত্রগত দিক দিয়ে খারাপ না তা সে ভালোই বুঝতে পেরেছে। তাই আর বেশি না ভেবে বিহানের কেবিনের দরজায় গিয়ে নক করতেই বিহান বলল, ও কাম ইন মিস দত্ত। কেবিনে ঢুকেই হিয়া হাঁ করে চারিদিকে দেখতে লাগলো। গোটা ঘরটায় রং বেরঙের কত ছবি। মনে হয় কেউ সযত্নে অত্যন্ত ভালোবেসে ছবিগুলো এঁকেছে। এখনও বিহানের হাতে রং তুলি রয়েছে। ও একটা ক্যানভাসে তুলি দিয়ে ওর কাল্পনিক চিন্তাভাবনাকে ছবির আকারে ফুটিয়ে তুলছে। হিয়া তো মুগ্ধ হয়ে ওদিকেই তাকিয়ে আছে। বিহান হেসে বলল, প্লিজ সিট ডাউন। ছবি আঁকতে ভালোবাসেন? না মানে হ্যাঁ, কি ভালো আঁকেন আপনি। ওই আর কি, একটু একটু চেষ্টা করি। যাগে ছাড়ুন, যে কারণে ডেকেছি আপনাকে সেটা হলো। আমি কি কিছু ভুল করেছি? আরে না না, ভয় পাবেন না। আসলে আপনার সাথে প্রথম সাক্ষাৎ তো খুব একটা মধুর হয়নি, তাই জিজ্ঞাসাও করা হয়নি যে অফিসটা আপনার কেমন লাগছে। তা ভালোই লাগছে, কিন্তু আপনি হঠাৎ এসব জিজ্ঞাসা করছেন? কারণ আমি এই অফিসের কি আপনার কলিগ। হ্যাঁ কলিগ, তাই আর কি। ও আচ্ছা আচ্ছা। তা আপনি কি সব সময় হিসেব নিকেশ করে চলেন, নাকি মাঝে মাঝে একটু বেহিসেবিও হন? কি যে বলেন না আপনি, মধ্যবিত্ত পরিবারের মেয়ে আমি, একটু তো হিসেব করতেই হবে বলুন। তা ঠিক, তবে কি জানেন তো, শখের দাম লাখ টাকা। বেশি হিসেব করতে গিয়ে আবার নিজের চাহিদাগুলোকে অপূর্ণ রাখবেন না যেন, তাহলে সারা জীবন আফসোস করতে হবে। এই আমার মতো। আপনার মতো মানে? না মানে ওই আর কি, কথার কথা। আচ্ছা শুনুন, আজ আধ ঘন্টা পর একটা মিটিং আছে, জানেন নিশ্চয়ই। সেখানে আপনি কিন্তু পিপিটিটা প্রজেক্ট করবেন, কেমন? হ্যাঁ মানে হুম, একদম নার্ভাস হবেন না, আমরা সবাই আছি তো, চিন্তা করবেন না। বেশ খোশ মেজাজে কিছুক্ষণ কথাবার্তা বলার পর হিয়া বিহানের কেবিন ছেড়ে বেরোতেই দেখে ওর দুই কালিগ সুজয় আর শ্রীতমা একে অপরের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে, যেন সময় থমকে গেছে। কোনো তাড়া নেই, কোনো চাওয়া নেই, কোনো বাধা নেই। আছে শুধু একে অপরকে অপলকে দেখার এক মাধুর্যতা। ওদেরকে দেখে হিয়ার চোখের সামনে ভেসে ওঠে অতীতের সেই পুরনো স্মৃতি। কত কথা, কত স্বপ্ন, সব যেন হারিয়ে যেত কারো চোখের দিকে ওভাবে তাকালে। সেসব যেন আবার জলজল করছে চোখের সামনে। সবকিছু থেকেও যেন কিছু একটা নেই। সময় কিভাবে কেটে যায়, তাই না? কেউ অতীতের স্মৃতি ভুলে ভবিষ্যৎ সাজায়, আবার কেউ পড়ে থাকে সেই চিরাচরিত অতীতেই। তোমায় ভালোবাসি কথাটা কখন যে চাই না তোমায়তে পরিণত হয় তা শুধু সময় বলতে পারে। সুজয়ের মতো কেউ একদিন ওকেও ভালোবেসে বাহু ধরে আগলে রেখেছিল, অথচ সে আজ নেই। হিয়ার ভাঙা আর্তনাদ সে শুনতে পায়নি। ওর হৃদয় ছেঁড়া করুণ সুরে এখনো বুক ফেটে যায়, কিন্তু কেউ থমকে দাঁড়ায়নি, বরং সব পিছুটান ছেড়ে চলে গেছে এক নিমেষে। এসব ভাবতে ভাবতে চোখের কোণা থেকে দুফোঁটা গরম জল বেরিয়ে পড়তেই হিয়া একটা চেনা ডাকে আঁতকে উঠে বলে, কে?
আমি মিস দত্ত। ও বিহান, কি হয়েছে আপনার? এখানে দাঁড়িয়ে কাঁদছেন কেন? কেউ কিছু বলেছে আপনাকে? কাঁদছি না না, কোথায় না তো। এই তো স্পষ্ট দেখতে পাচ্ছি, কাজল ঘেটে গেছে। ও কিছু না, আমি একটু ফ্রেশ হয়ে আসছি। হিয়া হনহনিয়ে ওয়াশরুমে চলে যায়। বিহান বেশ বুঝতে পারছে ও কিছু একটা লুকিয়ে গেল, কিন্তু কি লুকোলো সেটা ঠিক পরিষ্কার নয়। কারো ব্যক্তিগত পরিসরে বিহান নাক না গলাতেই পছন্দ করে, আর বিষয়টা যেখানে কষ্টের সেখানে বেশি কথা না বাড়ানোই ভালো। হয়তো ওই মেয়েটিও ওর মতোই স্বপ্ন ভাঙার বেদনায় ব্যথিত, হয়তো ওর মতোই নিজের দুঃখকে মনের মধ্যে অতি কষ্টে চাপা দিয়ে রেখেছে, না পারছে বলতে, না পারছে সহ্য করতে। আধ ঘন্টা পর হিয়া সকলের সামনে পিপিটি প্রেজেন্ট করলো। প্রথম দিকে কিছু ভুল ত্রুটি হলেও সবটা বেশ ভালোভাবেই ব্যাখ্যা করলো হিয়া। সবাই বেশ হাততালিও দিল। তবে যার হাততালি দৃষ্টি আকর্ষণ করলো সেই ছেলেটি বলে উঠল, তুমি যে নিউ জয়েন করেছো, রাইট? বাট দেখে তো মনেই হচ্ছে না। কি ভালো বোঝালে, ওয়েল ডান। থ্যাংক ইউ। সবাই যে যার বাড়ির দিকে রওনা দিলে ছেলেটি পিছু পিছু এসে বলে, হাই, আমি রোহিত। তুমি যেমন সুন্দর দেখতে তেমন ভালো কথা বলো, ইমপ্রেসিভ। আচ্ছা আচ্ছা, বলছি সুন্দরী মেয়েরা এত কম কথা বললে একদম মানায় না। নিজের ব্যাপারে কিছু বলো। হিয়ার কেমন যেন অস্বস্তি ফিল হচ্ছিল। ও বেশ ভালোই বুঝতে পারছিল রোহিত আসলে কি চায়। না হলে প্রথম দেখায় কেউ এভাবে ফ্লার্ট করে? কিন্তু কথা না বললেও খারাপ দেখায়, তাই মুখে একটা মেকি হাসি রেখে ও বলল, আমরা তো এখানে কাজ করতে আসি, রাইট? তো সেটা নিয়ে কথা বলি। ও কাম অন, ওসব কাজ ফাজ ছাড়ো, তুমি বলো না আমাকে তোমার কেমন লাগে। হিয়ার এবার মেজাজটা গরম হয়ে গেল। ও আর নিজেকে ধরে রাখতে না পেরে বলল, এই শুনুন। হিয়া কিছু একটা বলতেই যাচ্ছিল, তখন ওখানে এসে উপস্থিত হয় বিহান। ও হিয়াকে থামিয়ে দিয়ে বলে, মিস দত্ত, আপনি বাড়ি যাবেন তো? চলুন, আমি আপনাকে ছেড়ে দিচ্ছি। আপনি ছেড়ে দেবেন? হ্যাঁ, আসুন তাড়াতাড়ি, আমি তো ওদিকেই যাব। বিহান এসে যাওয়ায় রোহিত আর কিছু বলার সাহস পায় না, তাই এক প্রকার রাগ করেই বাইকে চেপে হনহনিয়ে চলে গেল। হিয়াও যেন হাঁপ ছেড়ে বাঁচল, কিন্তু বিহানের সাথেই বা ও যাবে কিভাবে? যদিও বিহান ভালো ছেলে, তবুও একটু দ্বিধাবোধ করছে ও। এদিকে হিয়াকে আকাশ পাতাল ভাবতে দেখে বিহান বলে উঠল, ভয় নেই, আমি রোহিত নই। ও সব মেয়ের সঙ্গেই ওরকম করে। আপনি পাত্তা দেননি, তাই বেশি কিছু বলার সাহস পাইনি। আমি আপনাকে বাড়িতে ছেড়ে দিচ্ছি, আসুন। না, আপনি চলে যান, আমি যেতে পারবো। আসলে ওই ছেলেটার থেকে বাঁচতেই তখন আপনাকে হ্যাঁ বলেছিলাম। এখন তো চলে গেছে, আর ভয় নেই, আমি বাসে করে চলে যাব। আপনি যান। আর হ্যাঁ, ধন্যবাদ। এই হলো মেয়েদের প্রবলেম। যখন কোনো ছেলে সত্যি সত্যি ডিস্টার্ব করে তখন এদের মুখে কুলু, আর কোনো ভালো ছেলে হেল্প করতে চাইলে রোয়াব দেখায়। এরা যে কি চায় বোঝা মুশকিল। মোটেই না। কটা মেয়েকে চেনেন আপনি যেভাবে বলছেন? সবাইকে দেখার প্রয়োজন হয় না ম্যাডাম, আপনাকে দেখেই যা বোঝার বুঝে গেছি। শুনুন, আপনি কিন্তু আবার বাড়াবাড়ি করছেন। আচ্ছা বাবা, আর বলবো না। এবার প্লিজ তাড়াতাড়ি বাইকে উঠুন। এত রাতে একা একা যাওয়াটা আপনার জন্য সেফ হবে না। ইয়া বুঝতে পারল যে বিহান ঠিক কথাই বলছে। যতই মনে সাহস থাকুক না কেন, এখন একা একা যাওয়াটা মোটেই সেফ নয়। তাই আর 7-5 না ভেবে বিহানের বাইকে উঠে বসল। উঠেই কাঁধের ব্যাগটা বিহান আর ওর মাঝে রেখে দিল। কিন্তু সব কি আর আমাদের হাতে থাকে? নিয়তি যেখানে ওদের মিলিয়ে দিয়েছে, সেখানে এসব ছোটখাটো বাধা তো বাধাই নয়। তাই ইচ্ছে না থাকলেও এবড়ো খেবড়ো রাস্তায় নিজেকে পড়ে যাওয়ার হাত থেকে বাঁচাতে বিহানের কাঁধে হাত রাখতে বাধ্য হলো হিয়া।
বিহানও মুচকি হেসে আরেকটু স্পিডে বাইকটা উড়িয়ে নিয়ে গেল। সাবধানে হিয়াকে বাড়ি পৌঁছে দিয়ে নিজের বাড়ির দিকে রওনা দিল বিহান। ওই দিনের পর থেকে ওদের বন্ডটা আরো স্ট্রং হলো। ওরা কলিগ থেকে একে অপরের বন্ধু হয়ে উঠল। হিয়াকে নানা বিষয়ে সাহায্য করতে থাকে বিহান। ধীরে ধীরে হিয়াও বুঝতে পারে সব ছেলে খারাপ নয়। এভাবে বেশ ভালোই চলছিল। একদিন অফিস শেষে হিয়া যখন বাড়ি যাওয়ার জন্য বের হয়, ও লক্ষ্য করে বিহানের ঘরটা এখনো খোলা রয়েছে। ভেতরে যেতেই ও দেখে আপন মনে গুনগুন করতে করতে বিহান রং বেরঙের ছবি এঁকে চলেছে। পাহাড়, ঝর্ণা, সমুদ্র সব ধরনের ছবি যেন ওর তুলির টানে আরো জীবন্ত হয়ে ধরা দিয়েছে। হিয়া তো নিজের চোখকে বিশ্বাসই করতে পারছিল না। হাঁ হয়ে সবটা দেখছিল আর ভাবছিল, একটা মানুষ কি করে এতটা গুণী হতে পারে। অবশেষে নিজের কৌতূহলকে আর আটকে রাখতে না পেরে ও বলল, আরে আপনি তো দারুণ আর্টিস্ট, কি বাত। কি প্রমিস হয়েছিল আমাদের মধ্যে? নো আপনি, অনলি তুমি। ও সরি, বলছি এত ভালো আঁকো তুমি, তাহলে নেশাটাকেই তো পেশা করতে পারতে। সেটাই তো চেয়েছিলাম। তাহলে এখানে জব? ও কিছু না, তুমি বলো তোমার হবি কি? আমার তো গান গাইতে দারুণ লাগে, যদিও সুর তাল কোনোটাই ঠিক নেই, তাও ওই আর কি। তাই নাকি? তাহলে চটপট গেয়ে ফেলো দেখি। কি এখন এখানে? আর নয়তো কোথায়, রাস্তায়। क्या हुआ तेरा वादा, ओ कसम है इरादा, भूलेगा दिल जिस दिन तुम्हें, ओ दिन जिंदगी का आखिरी दिन होगा, क्या हुआ। গানটা গাইতে গাইতে হিয়ার চোখ যখন ছলছল করছিল, বিহান একটা টিস্যু দিয়ে বলে, প্রফেশনালদের মতন গাও তুমি, দারুণ গলা, বাট এই গানটাই কেন? এটা তো স্যাড সং। এই গানের সাথে কি তোমার কোনো স্মৃতি জড়িয়ে আছে? চোখ মুছতে মুছতে মুখে একটা মেকি হাসি নিয়ে হিয়া বলে, না না কিছু না, আমার স্যাড সং শুনতে একটু ভালো লাগে তো, এই গানটা মাথায় আসলো তাই আর কি। ও আমি ভাবলাম। চলো যাওয়া যাক এবার। এরপর থেকে রোজই ফোনে কথা হয় ওদের। ছোট ছোট ভালো লাগা থেকে শুরু করে যে কোনো বিষয় অনায়াসে একে অপরের সাথে শেয়ার করতো ওরা। নিজেদের স্বপ্ন, ভালো লাগা, অপছন্দ সবকিছু। এভাবে রোজ কথা বলাটা একটা অভ্যাসে পরিণত হয়। ধীরে ধীরে বিহান হিয়ার ভরসার জায়গা হয়ে ওঠে। বিহান ফিল করে হিয়া ওর কাছে বন্ধুর চেয়েও বেশি কিছু। ওর জীবনের অনেকটা জায়গা জুড়ে এখন হিয়া রয়েছে। এতদিন জীবন বলতে শুধু ছবি আঁকা ছিল, আর এখন হিয়াকে ছাড়া ও কিছু ভাবতেই পারছে না। এই অনুভূতি সবার জীবনেই আসে, কারো তাড়াতাড়ি, আবার কারো বা দেরিতে। বিহান আর নিজের মধ্যে এই অনুভূতি চেপে রাখতে পারছিল না। তাই একদিন সাহস করে হিয়াকে ফোন করে বলল, হাই, সরি, না মানে আমি বলছিলাম। এত রাতে কে ফোন করে বিহান? কটা বাজছে দেখেছো? রাত 2টো বাজে এখন। সরি, এক্সট্রিমলি সরি। আমি আসলে বুঝতে পারছি না কিভাবে তোমাকে বলবো। কি হয়েছে বিহান? সব ঠিক আছে তো? কিচ্ছু ঠিক নেই হিয়া। আমি আসলে বলতে চাই যে আমি না তোমাকে, তুমি কি আমতা আমতা করছো বলো তো? না মানে ফোনে হবে না, বলছি কাল তো সানডে, দেখা করে বলি। ওকে, গুড নাইট, ঘুমিয়ে পড়ো। পরদিন সন্ধেবেলা ওরা একটা কফি শপে মিট করে।
হিয়া লক্ষ্য করে বিহান সামনের একটা টেবিলে বসে সমানে ঘড়ির দিকে দেখছে। হিয়া ওর সামনে গিয়ে বলে, বাবা, বিহান বাবু, আজ হঠাৎ কি হলো আপনার? কেন, কি হবে? না মানে, এই অগোছালো আর্টিস্ট আজ এত সেজে গুজে এসেছে, আমি তো চিনতেই পারিনি। ধুর, কি যে বলো না। আচ্ছা, কি যেন একটা বলবে বলছিলে? কফি খাওয়ার পর বিহান নিজেকে সামনে নিয়ে হিয়ার দিকে তাকিয়ে বলে, হ্যাঁ, আমি এখন যা বলতে চলেছি তা তুমি আগে শুনবে, কোনো রিয়াক্ট করবে না কিন্তু। কি হয়েছে বলো তো, তুমি ঠিক আছো তো? দেখো হিয়া, আমি অত গুছিয়ে কিংবা কবিতার ছলে কথা বলতে পারি না, যা মনে আসে তাই বলে ফেলি। আমাদের প্রথম সাক্ষাৎটাতে তো একটু তেঁতোই হয়েছিল, তাই না? তো শেষটা তো সুন্দর হতে পারে, কি বলো? মানে? তোমার সাথে এতদিন মিশে আমার মনে হয়েছে যে তোমার প্রতি আমার অ্যাটাচমেন্টটা হয়তো ভালো লাগা অবধি সীমিত আছে, বাট আমি ধীরে ধীরে বুঝতে পেরেছি এটা শুধু অ্যাটাচমেন্ট কিংবা ভালো লাগা নয়, এটা ভালোবাসা। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। এইসব তুমি কি বলছো? আরো একটা কথা, আমি কিন্তু অফিসের একজন সাধারণ এমপ্লয়ি নই, আমি আসলে ওই অফিসের মালিকের ছেলে। তুমি তুমি আমায় এইভাবে ঠকালে, আমায় মিথ্যে বললে? উপায় ছিল না হিয়া, বিশ্বাস করো। আমি কখনোই এই জবটা করতে চাইনি, সবসময় নিজের প্যাশনকে ফলো করতে চেয়েছি, কিন্তু আমার ড্যাড একটা ফরেন ট্যুরে যাওয়ায় আমাকে বাধ্য হয়ে এখানকার কাজ করতে হচ্ছে। সেই নিয়ে অনেক রাগারাগিও হয়েছে। শেষে আমি রাজি হয়েছি এই শর্তে যে আমি ওখানে বস হিসেবে নয়, সাধারণ একজন এমপ্লয়ি হিসেবে কাজ করব, যতদিন না অবধি ড্যাড ফিরে আসছেন। উনি চান আমি এই অফিসেই কাজ করি আর আমার প্যাশনকে ছেড়ে দিই, বাট আমি সেটা চাই না, আমি সেটা পারবো না। আমি আমার লাইফে আর্ট আর তুমি, তোমাদের দুজনকেই চাই। আমি আজ উঠি বিহান। উত্তরটা তো দিয়ে যাও। ওখান থেকে কাঁদতে কাঁদতে চলে যায় হিয়া। বিহান কিছু বুঝতে পারে না, চলে যাওয়ার কি হলো? তাহলে কি হিয়া ওকে ভালোবাসে না, নাকি অভিমান করে চলে গেল? এক রাশ খারাপ লাগা নিয়ে বাড়ি ফেরে বিহান। হিয়ার ফোন অফ, অফিসেও আসে না। বিহান বেশ চিন্তায় পড়ে যায়। হিয়া কি তাহলে সত্যি ওকে ভালোবাসে না? কিন্তু কেন? ওর জীবনে কি অন্য কেউ আছে? এসব প্রশ্নের উত্তর জানার জন্য বিহান ব্যাকুল হয়ে পড়ে। অবশেষে একদিন হিয়া অফিসে আসে। ওর কলিগকে রেজিগনেশন লেটারটা বিহানকে দিতে বলে চলে যেতে চায়, কারণ ও বিহানকে ফেস করতে চায় না। কিন্তু বিহান ওকে পিছন থেকে ডেকে বলে, আমি কি এমন অন্যায় করেছি যে আমাকে এভাবে কষ্ট দিচ্ছ? হিয়া কোনো উত্তর না দিয়ে চলে গেলে বিহান আবার পিছু ডেকে বলে, আমি কি এতটাই খারাপ? আমাকে ভালোবাসা যায় না নাকি নাকি তুমি অন্য কাউকে? জাস্ট শাট আপ। আমি এই নিয়ে তোমার সাথে আর একটা কথা বলতে চাই না, প্লিজ আমাকে যেতে দাও। যেতে দাও বললেই তো আর যেতে দেওয়া যায় না হিয়া। তোমাকে আজ সবটা খুলে বলতেই হবে। তুমি জানো এই কদিন তোমার সাথে কথা না হয় আমি কিভাবে কাটিয়েছি? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? আমাকে যেতে হবে বিহান। এভাবে আমি তোমাকে যেতে দেব না হিয়া। আচ্ছা সত্যি করে বলো তো, এই কদিন তুমি আমার প্রতি একটুও দুর্বল হওনি বা একটুও ভালোবাসোনি? কি তখন থেকে ভালোবাসা করছো? আমি তোমাকে আমার বেস্ট ফ্রেন্ড মনে করতাম, তোমার সঙ্গে হাসি ঠাট্টা তামাশা সব করতাম। এই বন্ধুত্বটা আমার কাছে কতটা ইম্পর্টেন্ট ছিল তুমি জানো? তুমি আজ সেটাকেও ভেঙে দিলে। কেন, বন্ধুরা ভালোবাসতে পারে না? ডেফিনেটলি পারে। ইনফ্যাক্ট আই লাইক ইউ অ্যাজ আ ফ্রেন্ড, কিন্তু এর থেকে বেশি কিছু আমার কাছ থেকে এক্সপেক্ট করো না প্লিজ। না হিয়া, এটা তোমার মনের কথা নয়। তুমি মুখে এসব বলছো কিন্তু তোমার চোখ অন্য কথা বলছে। আমি জানি তুমিও আমায় ভালোবাসো। বলো, ভালোবাসো? না, বাসি না। ভালোবাসায় আমি কষ্ট ছাড়া আর কিচ্ছু পাইনি। ভালোবাসা আমার দুর্বলতা। আমি বাইরে থেকে নিজেকে যতই স্ট্রং দেখাই না কেন, ভেতর থেকে আমি ততটাই উইক। যে মানুষটাকে আঁকড়ে বাঁচতে চেয়েছিলাম, যার জন্য পরিবারের বিরুদ্ধে গিয়েছিলাম, সেই আমাকে ছেড়ে আমাদের দীর্ঘ 3 বছরের সম্পর্ক এক নিমেষে ভেঙে অনায়াসে চলে গেছে।
আর সেই থেকে আমার এই ভালোবাসা শব্দটার ওপর থেকে না বিশ্বাসটাই উঠে গেছে। আমি চাইলেও মুভ অন করতে পারছি না বিহান। ভালোবাসায় কষ্ট ছাড়া আর কিচ্ছু পাওয়ার নেই। তাই আমি তোমায় হাত জোর করে বলছি, প্লিজ আমাকে ভুলে যাও। হিয়ার মুখ থেকে কথাগুলো শুনে ওকে জাপটে বুকে জড়িয়ে ধরল বিহান। দু হাত দিয়ে হিয়াকে জড়িয়ে ওর মাথায় হাত বুলিয়ে দিল। কে বলেছে ভালোবাসা শুধু কষ্ট পাওয়া যায়? তুমি পেয়েছো কারণ তুমি একটা ভুল মানুষকে ভালোবেসেছিলে। এখানে তোমার কোনো দোষ নেই। এখানে কোথায় তোমার দোষ বলো? কোনো ভুল মানুষের জন্য তুমি নিজেকে কষ্ট দেবে কেন? সে কিন্তু তোমার জন্য কাঁদছে না, দেখো না, কাঁদছে না, সে বহাল তবিয়াতে আছে। জানো, আমিও না এসব প্রেম ভালোবাসায় বিশ্বাস করতাম না, কিন্তু তুমি আমার জীবনে আসার পর জীবনটাকে যেন নতুন ভাবে উপভোগ করছি। নিজেকে খুব খুশি মনে হচ্ছে। ভালোবাসা একটা সুন্দর অনুভূতি হিয়া। এর ওপর বিশ্বাস হারাতে নেই। যে তোমাকে ছেড়ে চলে গেছে পারবে না তাকে ভুলে আমাকে আপন করে নিতে। তুমি কেন বুঝতে পারছো না বিহান? তুমি খুব ভালো ছেলে, তুমি অনেক বেটার কাউকে ডিজার্ভ করো। আমি তো ভালো মেয়ে চাই না, আমি তোমাকেই চাই। সত্যি করে বলো তো, আমার প্রতি তোমার কোনো অনুভূতি নেই? তুমি আমার অভ্যেস। তোমার সাথে আমি কথা বলে থাকতে পারি না ঠিকই, কিন্তু যখনই ভাবি অভ্যেসটা একদিন কেটে যাবে তখন ভয়ে আমার বুকটা কেঁপে ওঠে। জানি না এটা কিসের অনুভূতি। এই অভ্যেসটাই একদিন তোমাকে আমায় ভালোবাসতে বাধ্য করবে হিয়া। কিন্তু তুমি যদি কখনো আমায় ছেড়ে চলে যাও? প্রশ্নই ওঠে না। ছেড়ে যাওয়া তো দূর, আমি তোমাকে এতটা ভালোবাসা দেব যে অতীতের সব দুঃখ কষ্ট ভুলে তুমি আমায় আপন করে নেবে হিয়া। এবার বলো, সারা জীবন এইভাবেই আমার হাতে হাত রেখে পথ চলবে তো? তুমি পাশে থাকলে সারা জীবন তোমার জন্য বাঁচতে পারবো বিহান। লাভ ইউ সুইট হার্ট। থ্যাংক ইউ। দূর পাগলি, লাভ ইউ টু বলো। ওরা যখন নিজেদের মধ্যে খুনসুটিতে মেতে আছে তখনই ওদের সামনে এসে উপস্থিত হয় তিমির চৌধুরী, যিনি বিহানের বাবা আর কোম্পানির বস। বাবাকে দেখে বিহান একটু অবাক হয়ে যায়। হিয়া আর বিহানকে পাশাপাশি দেখে প্রথমে একটু ভ্রু কোঁচকালেও পরে হাসতে হাসতে ছেলেকে জড়িয়ে ধরে বলে, কংগ্রাচুলেশনস মাই সন, তুমি জিতে গেছো। আমার ছেলের কাছে আমি হেরে গেছি। বিহান একটু অবাক হয়ে বলে, মানে কি হয়েছে ড্যাড? আরে আজ তো সেলিব্রেশনের দিন। তুমি যে ওয়ার্ল্ড ফেমাস এক্সিবিশনটায় পার্টিসিপেট করেছিলে সেখানে তোমার আঁকা প্রথম পুরস্কার পেয়েছে। আর নিউজটা দেখো, আরে দেখো দেখো, একটু পরে সাংবাদিকরা তোমার ইন্টারভিউ নিতে আসবে। বি রেডি ম্যান, আই এম সো প্রাউড অফ ইউ। খবরটা শুনে বিহান তো খুশিতে ফেটে পড়ল। ও নিউজটা দেখে এতটাই উত্তেজিত হয়ে পড়ল যে অফিসে ভর্তি কলিগদের সামনে হিয়াকে জড়িয়ে ধরল। সবাই তো পুরো অবাক হয়ে দেখছে ওদের। সকলে বিহানের আসল পরিচয় জেনে যেমন অবাক হলো তেমন খুশিও হলো। এত বড় মাপের একজন মানুষ যে এত সাধারণভাবে মানুষের মন জয় করতে পারে, তাই বিহানকে না দেখলে বোঝা যেত না। অবশেষে তিমির বাবুও ওদের সম্পর্কটা মেনে নিল আর ছেলেকে তার প্যাশনটাকেই পেশা বানানোর অনুমতি দিল। হিয়ার হাতে হাত রেখে চোখে চোখ মিলিয়ে বিহান বলল, আর দূরে থাকবে না তো? কষ্ট দেবে না তো আমায়? হিয়া ওকে জড়িয়ে বলল, তোমাকে ছাড়া এই হিয়া দত্ত অসম্পূর্ণ, বুঝলে? আর মিস দত্ত নয়, এবার তো মিসেস চৌধুরী হতে হবে নাকি? তাহলে দেখলেন তো কিভাবে দুই বিপরীত মেরুর ছেলে মেয়ে একে অপরকে মন দিয়ে ফেলল। আসলে কি বলুন তো, ভালোবাসা যেখানে সত্যি আর মানুষটা যেখানে খাঁটি হয়, সেখানে যতই বাধা বিপত্তি আসুক না কেন, শেষ পর্যন্ত সমাপ্তিটা কিন্তু মধুরই হয়। শুধু একটু ধৈর্য ধরে থাকতে হয়। এই যা, ভালোবাসলে সবটা দিয়ে বাসতে হয়। এইখানে যেমন পাওয়ার আকাঙ্ক্ষা থাকে, তেমনি হারানোর ভয়কেও বেমালুম ভুলে গেলে চলবে না। ভয়কে জয় করলে তবেই না ভালোবাসার সার্থকতা। আর সেই ভালোবাসার মানুষ যদি আপনার বেস্ট ফ্রেন্ড হয়, তাহলে তো সোনায় সোহাগা। রাগ অভিমান ঝগড়া তো সব সম্পর্কেই থাকে,
তাই বলে কি কেউ কাউকে ছেড়ে চলে যাবে? নিশ্চয়ই না। বরং সেই সময়টা একে অপরকে আরো কাছাকাছি নিয়ে আসে, বন্ডিংটাকে আরো একটু শক্ত করে তোলে। গল্পটা ভালো লেগে থাকলে আমাদের রাতের গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর লাইক করে দিও, আর কমেন্টে জানাও তোমাদের মতামত। গল্পের কথক দেবাঞ্জন, বিহানের চরিত্রে এবং বিহানের বাবার চরিত্রে রনিত, হিয়া বর্ণালী, সূচনা উর্মিতা, শহীদ আর কন্ট্রাক্টরের চরিত্রে অচ্যুত, সাউন্ড ডিজাইনিং শুভম, স্ক্রিপ্টিং দিশানি, প্রযোজনা ও অন্যান্য কাজে টিম রাতের গল্প ও রূপম। ভালো থেকো সব শ্রোতা বন্ধুরা। পরের বার আবার দেখা হবে একটি ভিন্ন স্বাদের প্রেমের গল্প নিয়ে। ততক্ষণ রাতের গল্প, মন ভালো করার গল্প।